1978 সাল বাংলাদেশ থেকে মাত্র 23 জন শ্রমিক কাজের উদ্দেশ্যে পাড়ি জমালেন দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়ায়। সেই যে শুরু, এরপর গত 4.5 দশকে মালয়েশিয়া হয়ে উঠেছে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের অন্যতম প্রধান গন্তব্য। পরে ধীরে ধীরে বাংলাদেশি শ্রমিকের কদর বাড়তে থাকে সেখানে। সেই দেশে বিদেশি শ্রমিকের সংখ্যার শীর্ষে রয়েছে বাংলাদেশ, বৈধ অবৈধ মিলে যার সংখ্যা প্রায় 15 লাখ। 2025 সালের সরকারি হিসেবে রেমিটেন্স পাঠিয়েছেন তারা 143 কোটি মার্কিন ডলার। বর্তমানে দেশটির মোট বিদেশি শ্রমিকের প্রায় 40%ই বাংলাদেশি। এই বিশাল রেমিটেন্সের পেছনে রয়েছে হাজারো শ্রমিকের ঘাম, অনিশ্চয়তা আর দফায় দফায় শ্রমবাজার বন্ধ হওয়ার তিক্ত ইতিহাস। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বর্তমান পরিস্থিতি, নেপথ্যের সিন্ডিকেট রাজনীতি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে এশিয়া পোস্ট এক্সপ্লেনারে বিস্তারিত আলোচনা করব। সাথে আছি আমি সামি আল মেহেদী। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয় 1976 সালে, তবে মালয়েশিয়ার দরজা আনুষ্ঠানিকভাবে খোলে 1992 সালের একটি চুক্তির মাধ্যমে। যদিও 1978 থেকে 1989 সাল পর্যন্ত অনিয়মিতভাবে কিছু শ্রমিক সেখানে গিয়েছেন। জনশক্তি রপ্তানিতে শীর্ষে রয়েছে সৌদি আরব, মোট জনশক্তির 36%ই সেখানে কাজ করতে যায়। এরপরে রয়েছে ইউএই, তারপরে রয়েছে ওমান এবং চতুর্থ অবস্থানে রয়েছে মালয়েশিয়া। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে সেই সময় থেকে 2023 পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শ্রমিক গেছেন 1,60,00,000-এরও বেশি। এর মধ্যে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশে রয়েছে মালয়েশিয়া। তবে এই দীর্ঘ যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। 1996 সালে শ্রমবাজার পুনরায় চালুর পর বড় ধাক্কা আসে 2009 সালে। বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি ধরা পড়ার পর মালয়েশিয়া সরকার বাংলাদেশকে নিষিদ্ধ করে। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর 2012 সালে G2G পদ্ধতিতে আবারও কর্মী পাঠানো শুরু হয় এবং নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর 2015 সালে সই হয় বহুল আলোচিত G2G+ সমঝোতা স্মারক। লক্ষ্য ছিল স্বচ্ছতা, কিন্তু বাস্তবে কি ঘটেছিল আপনারা পরিসংখ্যানে দেখতে পাবেন যে নিয়ম অনুযায়ী একজন কর্মীর মালয়েশিয়া যেতে খরচ হওয়ার কথা ছিল 420 মার্কিন ডলার, কিন্তু বাস্তবে কি হয়েছিল? বাস্তবে সেই খরচ চলে গিয়েছিল 3.5 থেকে 4,500 মার্কিন ডলার বা আরও অনেক বেশি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর গবেষণায় দেখা গেছে যে মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে একজন শ্রমিককে এই বিপুল পরিমাণে অর্থ খরচ করতে হয়েছে। অর্থাৎ নির্ধারিত খরচের চেয়েও প্রায় 9-10 গুণ বেশি অর্থ খরচ করে তাদের যেতে হয়েছে মালয়েশিয়ায়। 2018 সালে মাহাথির মোহাম্মদের সরকার সিন্ডিকেটের অভিযোগ, অনিয়ম এবং বিভিন্ন কারণে শ্রমবাজার বন্ধ করে দেয়। এরপর 2021 সালে নতুন সমঝোতা স্মারক সই হলেও শুরু হয় 25 রিক্রুটিং এজেন্সি বনাম বাংলাদেশের সকল এজেন্সির অধিকার নিয়ে এক টানাপোড়েন। দীর্ঘ এক লড়াই শেষে 2022 সালের আগস্টে বাজার খুললেও 2023 সালেই দেখা যায় বিপুল পরিমাণে শ্রমিক মালয়েশিয়া গিয়েছেন, প্রায় 3.5 লক্ষ। তারপরেও কিন্তু সব ঠিকঠাক হয়ে যায়নি, কিছুদিন পরও আবার বন্ধ হয়ে যায় এই শ্রমবাজার। বর্তমানে মালয়েশিয়া তাদের বিদেশি শ্রমিকের নীতিতে বড় কিছু পরিবর্তন আনছে। তারা এখন বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমাচ্ছে এবং একই সাথে সস্তা শ্রমের ওপর থেকেও নির্ভরতা কমিয়ে ফেলছে। বরং তারা এখন গুরুত্ব দিতে চায় দক্ষতার দিকে। আপনারা লক্ষ্য করবেন যে এখানে যেই নতুন একটি বেতনের কাঠামো মালয়েশিয়া সরকার তৈরি করতে চাচ্ছে, তার প্রথম স্তরে ন্যূনতম বেতন হচ্ছে 3,000 থেকে বাড়িয়ে 5,000 রিঙ্গিত, দ্বিতীয় স্তরে 5,000 থেকে বাড়িয়ে 10,000 রিঙ্গিত এবং তৃতীয় স্তরে 10,000 থেকে বাড়িয়ে 20,000 রিঙ্গিত করার শর্ত দেওয়া হয়েছে। এই নতুন নীতিমালার আসলে মানে কি? তার মানে হচ্ছে অদক্ষ শ্রমিকের ওপরে ভরসাটা কমিয়ে দক্ষ জনশক্তির দিকে ঝুঁকছে দেশটি। এছাড়া ভিসার মেয়াদ শেষে নিয়োগকর্তারা স্থানীয়দের নিতে বাধ্য থাকবেন এবং বিদেশি কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগও কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। যখন অনেক বেশি পরিমাণে অর্থ খরচ করে বিদেশি শ্রমিকদেরকে রেখে দিতে হবে, তখন কিন্তু স্থানীয় যারা বড় কর্তা রয়েছেন তাদের জন্য বিষয়গুলো কঠিন হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে বলা যায় যে যারা অবৈধভাবে এখন মালয়েশিয়া আছেন বা জালিয়াতি শিকার হয়েছেন বা এখন অনেক কঠিন পরিস্থিতিতে রয়েছেন, তাদের জন্য কিন্তু এক ধরনের ডু অর ডাই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, মালয়েশিয়ায় যে এত পরিমাণে বাংলাদেশিরা যাচ্ছেন তারা আসলে সেখানে কি কাজ করেন? তারা বিভিন্ন কাজ করেন। এমন কোনো কাজ নেই যেই কাজে বাংলাদেশি শ্রমিকদের পাওয়া যাবে না, তবে তালিকার শীর্ষে রয়েছে কিছু খাত। এর মধ্যে শীর্ষে রয়েছে নির্মাণ খাত, কারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। এর বাইরেও মেকানিক, ড্রাইভার, দোকান সহকারী থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডার বা রাঁধুনি বা কুলি, এমন কোনো ধরনের পেশা পাওয়া যাবে না যেখানে বাংলাদেশিরা কাজ করেন না। তারা আসলে দেশটির অর্থনীতিতেও কিন্তু বড় অবদান রাখছেন।
তবে সমস্যা হলো, যখন একজন অদক্ষ শ্রমিক দালালের কথায় ভুল কাজ করেন অথবা ভুল ভিসায় যান, তখনই কিন্তু তার জীবনে চরম বিপর্যয় নেমে আসে। তার ভোগান্তি শুরু হয়, যেই ভোগান্তির কোনো শেষ নেই। আসার কথা হলো, সম্প্রতি পুত্রজায়ায় দুই দেশের মধ্যে একটি ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। মালয়েশিয়া এখন সব দেশ থেকে কর্মী নিয়োগে এআই ভিত্তিক প্রযুক্তি নির্ভর সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। এই বৈঠকে শ্রমবাজার খোলা ও ব্যয় কমানো নিয়ে ফলপ্রসূ আলোচনাও হয়েছে। বৈঠকে দুই দেশ শ্রমিকদের নিয়োগে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার যৌথ অঙ্গীকার জানিয়েছে। প্রেস বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়া এখন থেকে সব দেশের জন্যই এআই ভিত্তিক এই প্রযুক্তি নির্ভর নিয়োগ ব্যবস্থা চালু করবে এবং এতে করে মধ্যস্বত্বভোগীদের প্রতি নির্ভরতা এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। মালয়েশিয়া যেহেতু এখন দক্ষ এবং উচ্চ বেতনের কর্মী খুঁজছে, কাজেই শুধু লেবার নয়, আমাদের স্কিলড হিউম্যান রিসোর্স পাঠানোর দিকেও মনোযোগ দিতে হবে। এবং কিছুদিন পরে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খোলার কথা রয়েছে। বাংলাদেশি শ্রমিকদের জন্য এটি নিঃসন্দেহে বড় খবর। বাংলাদেশের অর্থনীতি যে রেমিটেন্সের উপরে দাঁড়িয়ে, তার বড় অংশ যোগান দেন মালয়েশিয়ার প্রবাসীরা। এই বাজারটি টিকিয়ে রাখা এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি।